দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, বর্তমানে সেখানের অবস্থা কি? হ্যাঁ, ইফিতা, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু গতকাল থেকে কিন্তু আসলে প্রচণ্ড বেগে হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছিল। কিন্তু এখনও সেই বৃষ্টিপাত এবং প্রচণ্ড হাওয়া, আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া কিন্তু চলমান রয়েছে। আসলে পটুয়াখালী, আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর সমুদ্র সৈকত এলাকা, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। আসলে এখানে আমি গতকাল থেকেই কিন্তু অবস্থান করছি। আসলে এখানকার যে আবহাওয়া এতটাই তীব্র যে আসলে পথে চলাচল করাটা অনেকটা দুরূহ হয়ে যায় কিছু কিছু সময়। কারণ হাওয়ার তীব্রতা ১০০ থেকে ১২০ কিলোমিটার হাওয়া কিন্তু আসলে এর এর যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তাঘাটে বা বাইরে কিন্তু সাইক্লোন শেল্টারেও কিন্তু মানুষ যেতে অনেকটা কষ্ট হচ্ছে। ফলে কিন্তু সিপিপি ও স্বেচ্ছাসেবক, এছাড়া কিন্তু রেড ক্রিসেন্টের সদস্যরা কিন্তু তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর মাধ্যমেও কিন্তু কালকে দুপুরেও কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটি আপনার বেড়িবাঁধের বাইরে থেকে কিন্তু মালামাল নিয়ে বেড়িবাঁধের ভিতরে যে আস্থাকেন্দ্র, সেখানে যাওয়ার পথে কিন্তু আসলে পানির যে তীব্র স্রোত, সেই স্রোতে কিন্তু একজন হারিয়ে যায়। পরবর্তীতে কিন্তু ১ ঘন্টা পরে কিন্তু ওই স্থানেই কিন্তু তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এই ধরনের কিন্তু পটুয়াখালীতে এই প্রথম বা এই একটি ঘটনাই ঘটছে। এখন পর্যন্ত এই ধরনের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই ধরনের ঘটনা কোথাও কাল রাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিনা সে ধরনের ধারণা বা খোঁজ খবর পাওয়া যাবে। এর বাইরে কিন্তু সকাল থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচণ্ড হাওয়া, কিন্তু হাওয়া বেগ কিন্তু গতকাল রাতেও যেমনি ছিল, এখন পর্যন্ত কিন্তু সেই গতিবেগ কিন্তু একই রকম ধরে আছে এবং কোনোভাবেই কিন্তু মানুষজন বাইরে বেরোতে পারছে না। আর নিম্নাঞ্চল সাধারণত, বিশেষ করে যেসব এলাকায়, যে পটুয়াখালী এলাকায় যে ২২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা রয়েছে, আসলে এই বেড়িবাঁধের ভিতর এবং কিছু কিছু জায়গায় বেড়িবাঁধের, এছাড়া কিন্তু বেড়িবাঁধের বাইরে যেসব এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু গতকাল রাতে ৩ থেকে ৫, আবার কোথাও কোথাও ৩ থেকে ৭ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আসলে নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে পটুয়াখালী, যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে গবাদি পশু সহ মানুষের বসত ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। ফলে কিন্তু তার রাত্রি যাপনটা খুব দ্রুহ হয়ে পড়েছে। কিন্তু সেই রাতেও কিন্তু আসলে সিপিপি এবং রেড ক্রিসেন্টের সদস্যরা তারা কিন্তু তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এবং কিছু কিছু জায়গায় এমন দুর্গম এলাকা, সেই এলাকায় কিন্তু আসলে স্বেচ্ছাসেবক এবং সিপিপি যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সম্পূর্ণ পানি মাঠ পেরিয়ে কিন্তু সেই সব বাড়িঘরের এলাকায় যেতে হয়। ফলে কিন্তু একটা কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের। এছাড়া ইফতিরা, আরেকটু জানিয়ে রাখি যে আসলে ১০ নম্বর মহাবিপদ সঙ্গে থাকায় কিন্তু আসলে গতকালে শুধুমাত্র বাতাস, অল্প বৃষ্টি থাকায় কিন্তু আসলে মানুষ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে যে আসলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার। পরবর্তীতে যখন আবহাওয়ার বিরূপ প্রভাব যা আসলে সাধারণ স্থানীয়দের মধ্যে পড়া শুরু করেছে, তখন কিন্তু আসলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রবণতা তৈরি হলো। কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু আসলে অতটা ভালো না থাকায় এবং দুর্গম হওয়ায় কিন্তু আসলে সেই আশ্রয়কেন্দ্রে পরবর্তীতে যেতে কিন্তু অনেক সময়, এই গতকাল একটি ঘটনা ঘটছে, কিন্তু পরবর্তীতে হয়তো আরো সময় গেলে হয়তো ২-১টা আরো ঘটনা ঘটতে পারে। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ঝালকাঠির কাঠালিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, সেখানে বর্তমান কি অবস্থা দেখছেন? হতাহতের কোনো খবর আছে কিনা আপনার কাছে? জি ইপসিতা, আপনি জানেন যে গতকাল যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু ঝালকাঠি লন্ডভন্ড হয়ে গেছে। উপকূলীয় মানুষ কিন্তু গতকাল রাতটা ছিল আসলে নির্ঘুমের রাত। প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে গাছ পড়ে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু গাছ এখনও কাটছেন এবং পরিষ্কার করছেন। ঝালকাঠির রাজাপুর এবং কাঠালিয়ায় ব্যাপক পরিমাণে কিন্তু মানুষজন পানির নিচে আটকা পড়ে আছে এবং ঘরবাড়ি কিন্তু গাছ পড়ে এখনও বিধ্বস্ত অবস্থায় আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, যেভাবে ঢেঁড়স, পেঁপে
পেঁপে সহ নানান রকম যে কৃষি রয়েছে সেই কৃষির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কাল রাত থেকে প্রায় রাস্তার উপরে শতাধিক গাছ কিন্তু তারা কর্তন করেছেন। আমরা চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ওনার সাথে একটু কথা বলতে। আচ্ছা, আমি আপনার সাথে একটু জানতে চাই রাত থেকে কতটা গাছ কেটেছেন এবং কত মানুষকে রেস্কিউ করেছেন? আমরা গতকালকে রাত থেকে 30 জনকে রেস্কিউ করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি এবং শতাধিক গাছ আমরা এ পর্যন্ত অপসারণ করছি এবং গাড়ি রাস্তা অপসারণ করে গাড়ি চলাচলের ব্যবস্থা করতেছি এবং আরও সামনে অনেক গাছ পড়ে আছে, গাছগুলো আমরা অপসারণের কার্যক্রম আমাদের চলমান। একটু জানতে চাই আপনার কাছে কি কোনো খবর আছে কিনা, কোনো আহত বা নিহতর কোনো খবর আছে কিনা? না, এখন পর্যন্ত কোনো আহত বা নিহতর কোনো সংবাদ আমাদের। আপনি শুনতে পাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন যে আসলে এই দুর্যোগের মধ্যেও কিন্তু একটা সুখবর রয়েছে যে ঝালকাঠিতে এখন পর্যন্ত আহত বা নিহতর কিন্তু কোনো খবর নেই। এই ছিল ঝালকাঠির সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মাদারীপুর থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, বর্তমানে সেখানে কি অবস্থা দেখছেন? মাদারীপুরে আসলে আজকে সকাল থেকে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, কারণ সকাল থেকে মাদারীপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এই মুহূর্তে মাদারীপুরে প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর পাশেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু রাত 12টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষ এই বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে কিন্তু রাস্তাঘাটে আমরা লক্ষ্য করছি না। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে ঝড়ো হাওয়া হচ্ছে, যার কারণে কিন্তু আসলে রাস্তাঘাট এবং অন্যান্য যে সমস্ত স্থানে সাধারণ মানুষ থাকার কথা সেখানে কিন্তু আমরা মানুষজন দেখছি না এবং বৃষ্টির ফলে এবং বাতাসের ফলে কিন্তু জনজীবন এক প্রকার স্থবিরতা নেমে আসছে এবং রাত 12টার পর থেকে কিন্তু এই পুরো জেলাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মাদারীপুর আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে ক্রমেই এই ঢাকার অগ্রভাগ দিয়ে আসলে এই ঢাকার যে বিভাগগুলো রয়েছে এর মধ্যে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এবং এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু এখন বয়ে যাচ্ছে, যে কারণেই কিন্তু প্রচণ্ড বেগে আসলে আমরা বৃষ্টি দেখছি এবং ঝড়ো হাওয়া দেখছি, যে কারণে কিন্তু পুরো জেলাতেই এক প্রকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক প্রকার স্থবিরতা লক্ষ্য করছে এবং সব মিলিয়ে বলা যায় যে এই ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু মাদারীপুরের যে পদ্মা নদী এবং আড়িয়াল খাঁ, কুমার নদগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত বলা হয়েছে, যে কারণে কিন্তু সেখানে কোনো প্রকার নৌযান চলাচল করছে না এবং মাছ ধরার এবং অন্যান্য ট্রলার এবং লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘাটে নোঙর করে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায় মাদারীপুর পুরো জেলাতেই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের আসলে প্রভাব আমরা লক্ষ্য করছি। এখন কিন্তু প্রচন্ড বেগে আসলে দমকা হওয়া এবং বৃষ্টি আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রিমালের অবস্থা। ইসপিয়া। দর্শক, এবার আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী মামুন। মামুন, রিমাল কেমন তাণ্ডব দেখাচ্ছে খুলনায়? খুলনায় রাতভর রিমাল ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে, এখনো সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে। প্রচণ্ড বাতাস, সেই সঙ্গে বৃষ্টি রয়েছে। নদীতে এখন ভাটা, কিন্তু নদী প্রচণ্ড উত্তাল রয়েছে। খুলনার কয়রা, পাইকগাছা এবং দাকর উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করে, সেই জায়গাগুলো থেকে পানি প্রবেশ করছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল রাতে বেশ কিছু। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, এবার বাগেরহাটে চলে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ।
জি, আমরা সকাল 7টায়ও জানিয়েছি যে গতকালকে রাত থেকে কিন্তু বেশ ঝড়ো হাওয়া এবং বেশ বৃষ্টি হয় এবং সেই দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, বাতাসের গতিবেগ বেশ ছিল। এরপরে সেটা সকাল 6:30টায় কিছুটা কমেছে এবং নদীর পানি কিন্তু হয়তো 1-1.5 ফিট বা 2 ফিট কমেছে, তবে এখনও কিন্তু পানি আছে। আর সকাল থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে। আমি দেখা যাচ্ছে যে আসলে আমার পিছনেও আমি বৃষ্টিতেই দাঁড়িয়ে আছি। তো এই বৃষ্টির পরিমাণটা বেড়েছে। যারা এখানে বিশেষজ্ঞ তারা বলেছেন যে যখন এই জলোচ্ছ্বাসটা যখন চলে যায় তখন বৃষ্টির প্রভাবটা থেকে আস্তে আস্তে পরে এটা ঠিক হয়ে যায়। তো এই জন্য বৃষ্টিতে আরও থাকবে। এছাড়া বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিভিন্ন গাছ উপড়ে পড়েছে। শুধু তাই নয়, যে চিংড়ি মোরেলগঞ্জ শরণখোলা যে চিংড়ি ঘেরগুলো আছে সেই চিংড়ি ঘের কিন্তু আসলে অনেক জায়গায় ডুবে গেছে। তবে বিভিন্ন ঘরের চাল উড়ে গেছে, কাঁচা ঘর কিছুটা বিধ্বস্ত হয়েছে, কিন্তু গাছপালার খুব ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে কোনো যে কেউ মারা গেছে বলে আমরা এখনো কোনো খবর পাইনি, তবে মানুষ কিন্তু এখনো আতঙ্কে আছে। আর ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কিন্তু আসলে সবাই কিন্তু যায়নি, কারণ হচ্ছে যে যেহেতু ঝড়ের গতিবেগ খুব কম ছিল, আর যেহেতু সুন্দরবনের পাশে আছে, ঝড়টা মূলত উঠেই সুন্দরবনে আঘাত এনে আস্তে আস্তে লোকালয়ে চলে আসে। কিন্তু এলাকার লোকজন কিন্তু আসলে তারা সবসময়ই জানে যে ঝড় আসলে সুন্দরবনে আঘাত নিয়ে তারপরেই আসে। এই জন্য এটা মনে করে তারা অনেকেই সাইক্লোন শেল্টারে যায় না বলে তারা জানিয়েছে। তবে বৃষ্টি এখনো আছে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু এখনো আতঙ্ক রয়েছে। এই ছিল আপাতত সর্বশেষ। এর পরবর্তীতে আমরা আরো জানাবো। আঘাত এনেছে সারা রাত ধরে, সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সেই সাথে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া, এবং রাত 10টার পর থেকে কিন্তু তুমুল ঝড় হয়েছে, যে ঝড় আসলে কত বছর ধরে এই উপকূলীয় অঞ্চলের মানুষ দেখেনি। এই তাণ্ডব কিন্তু চলেছে সারা রাত ধরে। এবার এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাতাস আছে, কিন্তু তুলনামূলক কম। আর নদীর পানি কাল 5 থেকে 6 ফুট বেড়েছিল, কিন্তু এখন হচ্ছে পানি নেমে গিয়েছে। এদিকে একটু বলে রাখা দরকার যে গতকাল যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন বৃদ্ধ কিন্তু পা পিছলে পড়ে যে স্ট্রোকজনিত কারণে মারা গিয়েছেন। এছাড়া কিন্তু জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখনো জানতে পারিনি। জেলা প্রশাসক যেটি বলেছেন যে আসলে এই খবর জানতে হলে আরও একটু সময় লাগবে, কোথায় ঘরবাড়ি ভেঙেছে এবং এগুলো জানতে হলে আরও একটু সময় লাগবে। তবে যেটা দেখেছি আসলে কিন্তু গাছপালা প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে এবং ডালপালা ভেঙে রাস্তায় পড়ে গিয়েছে। তো মানুষ কিন্তু সারা রাত ধরে আশ্রয় কেন্দ্রেই ছিল এবং এখন হয়তো একটু তারা তাদের বাড়িটা দেখতে চলে গিয়েছে। তবে কিন্তু সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসেনি, কারণ তাদের যে ভিটে মাটি সেটি আঁকড়ে ধরে পড়েছিল। তারা দেখতে চায় যে আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই দেখতে যেয়ে কিন্তু জানমালের ক্ষতি হয়ে যায়, তারপরও মানুষ থেকে যায়। এই ছিল রেমালের সর্বশেষ পরিস্থিতি এখনো পর্যন্ত। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় রিমালের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।